তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ঘটনা বা খবরের তথ্য এবং এই সংশ্লিষ্ট বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথমটি হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের যেই কার্যালয়, প্রধান কার্যালয়, সেখানে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই বিক্ষোভে এনসিপির প্রধান সমন্বয়কারী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি 5 জন নির্বাচন কমিশনারের পদত্যাগ চেয়েছেন, 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। সেই 3 জন উপদেষ্টা হচ্ছেন আইন, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা 3 উপদেষ্টা। আর তিনি বলছেন যে নির্বাচন কমিশন এখন আর সাংবিধানিক প্রতিষ্ঠান নাই, এটি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এটি আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। নির্বাচন কমিশনার জনাব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল এই এনসিপির দাবি, বক্তব্য এবং এই কর্মসূচি সম্পর্কে। তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক বক্তব্যের ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি না, তবে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন, এটা তিনি উল্লেখ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান বলেছেন যে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার জন্যই এরকম ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। এটাই মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। এছাড়াও আমরা বিএনপি নেতা জনাব ইশরাক হোসেনকে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন আজকে 8ম দিনের মতো হয়েছে এবং এতদিন এই আন্দোলনটি নগর ভবন কেন্দ্রিক ছিল। আজকে সেখান থেকে তারা যমুনা অভিমুখে আসে, কাকরাইল মোড়ে পুলিশ আটকে দেয় এবং যমুনা ঢোকার যে প্রবেশপথ সেখানে তারা বিক্ষোভ করেছে এবং এই বিক্ষোভ তারা চালিয়ে যাবে, এ কথা বলেছে। এর মধ্যে ইশরাক হোসেন একটা স্টেটাসে 2 উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান আজকে সংবাদ সম্মেলন করেছেন এবং আপনারা জানেন গত কিছুদিন ধরে এই করিডোর নিয়ে বিতর্ক হচ্ছে। করিডোর দেয়া না দেয়া নিয়ে সরকারের অবস্থান অস্পষ্ট, এক একজন এক এক কথা বলেন। এরকম একটি জাতীয় গুরুত্বপূর্ণ, জাতীয় নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে জড়িত এরকম একটি করিডোর এই সরকার দেয়ার সিদ্ধান্ত নিতে পারে না, এ কথা সকল রাজনৈতিক দল বলছে এবং বিশেষজ্ঞরা বলছে। এটি নিয়ে সরকারের অবস্থান আজকে পরিষ্কার করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এছাড়াও এই সংশ্লিষ্ট আরও কিছু তৎপরতার খবর আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন বিএনপি কার্যালয়ে পরিণত হয়েছে বলে দাবি করছে এনসিপি। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন ফাইন্যান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক জনাব এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সহকারী সম্পাদক জনাব মাহবুব কামাল। কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির যে বিক্ষোভ বা আন্দোলন, সেটি নিয়ে একটা প্রতিবেদন দেখে আলোচনাটা শুরু করব। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি ঢাকা মহানগর উত্তর শাখা। কর্মসূচিতে অংশ নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারাও। এ সময় সিএসি এএমএম নাসিরউদ্দিন সহ নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানান তারা। তড়িঘড়ি করে গঠিত এই কমিশন বিতর্কিত বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। এ সময় বর্তমান কমিশনকে পক্ষপাতদুষ্ট অভিযোগ তুলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই কমিশন পুনর্গঠন না করা হলে নির্বাচনে অংশ নেবে না এনসিপি। তার অভিযোগ, নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে। এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এই ইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তারাও বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে। বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদ উদ্দিন ভাই কাজ করছেন।
বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন, তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। নির্বাচন কমিশন পুনর্গঠন ছাড়া এনসিপি দেশে কোনো নির্বাচন করতে দেবে না বলে হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে। ইসি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা। ইসি যদি পুনর্গঠন না হয় বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। জনাব মাহবুব কামাল, বর্তমান যে নির্বাচন কমিশন, এটি নতুন গঠিত নির্বাচন কমিশন। এই কমিশনের অধীনে এখনো পর্যন্ত কোনো নির্বাচন হয় নাই, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই কথা একাধিকবার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা বলেছেন। এই কমিশনের যে ভূমিকা আপনি এতদিন দেখেছেন গঠিত হওয়ার পর থেকে, তাতে কি কোনো দলের প্রতি পক্ষপাত দেখেছেন কি না, বা যে দাবিটি এনসিপি করছে যে বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এবং 5 জন কমিশনার, প্রধান কমিশনার সহ তারা সবাই বিএনপির মুখপাত্র, আরও 3 জন উপদেষ্টাকেও বিএনপি মুখপাত্র বলেছেন। বিএনপির এত সব মুখপাত্র হয়ে গেল আমরা এতদিন জানলাম না, কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা কতটা দলীয় বা পক্ষপাতমূলক বা বিএনপির প্রতি পক্ষপাতমূলক কিনা, এমন কিছু আপনি দেখেছেন কিনা? শুনেন, আজকে যখন দেখলাম যে আমার সহ-আলোচক আজিজ ভাই, তো আমি ঠিক করছি যে আমি বেশি কথা বলবো না, আজিজ ভাইকে আমি কথা বলতে দিব। তো যাই হোক, কিছু তো বলতে হবে। দেখেন, এই নির্বাচন কমিশন কিন্তু গঠিত হয়েছে এই সরকারের আমলে। তো এই সরকারের উপরে সবচেয়ে বেশি প্রভাব ছিল কাদের? ছাত্রদের বা পরে যারা দল করছে, তাই না? তাইলে নির্বাচন কমিশন যখন গঠিত হয় তখন নিশ্চয়ই তাদের সাজেশন ছিল, বা তাদের সম্মতিতেই হয়েছে, বা তারা এটা অ্যাপ্রুভ করছে, বা অন্তত আমরা কোনো আপত্তি দেখি নাই আমরা, তাই না? এখন এটা হয়ে গেল প্রো বিএনপি। হ্যাঁ, এটা খুব অদ্ভুত ব্যাপার। বরিশাল ইউনিভার্সিটি এবং কুয়েটের ভিসি আপনার নিয়োগ পাইছেন এই সরকারের আমলে, সেপ্টেম্বরে আন্দোলনের মুখে 2 জনকেই সরিয়ে দেওয়া হলো। এটা যদি স্বৈরাচারের আমলের নিয়োগ প্রাপ্ত হইতো তাহলেও একটা বুঝতাম আর কি। মানে দাবি দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, দাবি দেওয়া হচ্ছে, মেনে নেওয়া হচ্ছে। মানে একটা অদ্ভুত দেশে পড়ে গেছি আমরা। দেখেন, বলতেছেন যে এইটা ওই দিন কেন খুশি হইলেন? আমি এনসিপিকে বলি, এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, ঠিক আছে? রাতেই নির্বাচন রাত 10টা পর্যন্ত অফিস করে তার নিবন্ধন বাতিল করলো, আপনার সাংবিধানিক স্থগিত করলো। হ্যাঁ, সাংবিধানিক সংস্থা হিসাবে তো তাদের তো নিজস্ব একটা ক্ষমতা আছে, ওরা তো 2 দিন দেরিও করতে পারতো, পরদিন করতে পারতো। রাত 10টায় সাংবাদিকদের সেই কি কষ্ট, মানে ডিসিশন হচ্ছে না নির্বাচন কমিশনের গ্যাজেটের কপি পাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর কি। তো এখন এই যে এক্সিকিউটিভ অর্ডার এর আওয়ামী লীগ সেইটা নির্বাচন কমিশন সাথে সাথে এটা রিয়াক্ট করলো এবং সাথে সাথে করলো। ওই দিন তো খুব খুশি হয়েছিলেন না এনসিপির লোক? মানে পক্ষে গেলে খুশি, বিপক্ষে গেলে গিয়ে। তো এগুলি কি চলতেছে? মানে সবচেয়ে বড় কথা, এই নির্বাচন কমিশন তো এখন পর্যন্ত টেস্ট আউট করা হয় নাই। সেটি বললাম, তার অধীনে কোনো নির্বাচন হয় না। একটা নির্বাচন যদি মানে হইতো, ম্যানিপুলেটেড হইতো, বা এটার উপর তার ইসির একটা পক্ষপাত থাকে, তাহলে একটা বলতে পারবে। মানে যে রাঁধুনির রান্না খাই নাই বলে দিচ্ছে সে রান্না করতে পারে না। হ্যাঁ, এটা কোনো হইল? আচ্ছা, 2 নম্বর দেখেন, মানে এগুলো তো চালাকি হচ্ছে আর কি, কিন্তু কালকে থেকে আর এগুলি পারবে না, আমি বলে দিলাম। মানে সিচুয়েশন একটু অন্যরকম হয়ে যাবে, সেই ব্যাখ্যা শুনবো আমি সর। হ্যাঁ, কালকে থেকে এরকম চলবে না, নিয়মতান্ত্রিকভাবে চলবে, ওই মব ভায়োলেন্স আর চলবে না। মানে আমরা শুনবো সেটা, কেন মব ভায়োলেন্স চলবে না, কারা দমন করবে। এখন চালাকিগুলো কি, যে ওরা দাবি তুলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে আগে নিজেদের পাওয়ার কনসলিডেট করতে হবে, ওইখানে জিতে পাবলিকের সাথে ইটি করে টোরে কিছু ভিত্তি একটা তৈরি করে তারপরে তারা জাতীয় নির্বাচন করবে। এগুলো তো আমরা বুঝি। স্থানীয় সরকার তো অনেকগুলো টায়ার এবং অনেকগুলো প্রতিষ্ঠান, প্রায় 7,500-এর মতো, এগুলো শেষ করতে তো অনেক সময় লাগবে। তার মানে জাতীয় নির্বাচনটা পিছিয়ে। আমরা কি দেখছি? আমরা দেখছি আগে যে জাতীয় নির্বাচনের পরপর স্থানীয় সরকার নির্বাচন এসেছে। হ্যাঁ, তাইলে একটা থাকে, মানে
এত যে দীর্ঘমেয়াদে একটা ইলেকশন হওয়া ইত্যাদি, কিন্তু ওনারা আগে চাচ্ছেন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এখন আমি মনে করি কি জানেন, এই কমিশনের অধীনে আপনি স্থানীয় সরকার নির্বাচন চান, তাহলে কমিশন ঠিক আছে। হ্যাঁ, আবার এই কমিশনকে আপনি দলীয় অভিযোগে অভিযুক্ত করছেন। করতেছেন। মানে ব্যাপার হয়েছে কি জানেন, দাবি দেওয়া পূরণ হতে 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 না এমন একটা কনফিডেন্স গ্রো করছে এই ছাত্রদের মধ্যে, এনসিপির মধ্যে, যে যাই বলছে তাই তো হয়ে যাচ্ছে, যা বলতেছি তাই তো এটা হয়ে কি যাচ্ছে। ছাত্রদের দোষ নাকি যারা দাবি মেনে নিয়েছে তাদের দোষ? এইটা তো এক ধরনের তো আনরিটেন আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে গভর্নমেন্টের সাথে এবং এনসিপির মানে সাথে, ঘটনাগুলো দেখলে তাই বোঝা যায়, তাই না? আপনি শুনেন, এই যে আপনি যদি একটু সিস্টেমেটাইজ করেন, হ্যাঁ, এই যে মানে সিরিজ অফ ইভেন্টস আপনি যদি গ্রামাটিক্যালি সিস্টেমেটাইজ করেন, তাহলে কী দেখবেন? আমরা দেখতেছি যে এই কি বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে ইয়ে হচ্ছে, সমাবেশ হচ্ছে, সেখানে ঠান্ডা পানি ছেটানো হচ্ছে, যদিও ওখানে সমাবেশ নিষিদ্ধ ছিল। আবার যখন জগন্নাথ কলেজের ইয়ে হচ্ছে, তখন ওরা তো এনসিপি না, ওরা তো সাধারণ ছাত্র, সেখানে জল কামান পড়তেছে। ওরা যদি এনসিপির হইতো তাইলে তো ওখানেও ঠান্ডা পানি হইতো। এই যে এই জিনিসগুলো তো আমরা বুঝতেছি জিনিসগুলো কি। এখন দেখেন, এটা এমন একটা জায়গায় চলে গেছে আর কি, যে গভর্নমেন্টের সাথে এই যে এনসিপি, এই সবাই যে বলে যে এইটা কিংস পার্টি, এইটা কি মিথ্যা? এটা কি মিথ্যা? গভর্নমেন্টের ব্লেসিংস নাই এনসিপির উপরে, ব্লেসিংস নাই। এটা অনেক সিদ্ধান্তে এবং এটা তো জেনারেল নলেজের পর্যায়ে চলে গেছে। এটা আর কোনো না, মানে কি বলে যে হাই থট না, এটা জেনারেল নলেজ যে এই এনসিপির উপরে গভর্নমেন্টের ব্লেসিংস আছে এবং এনসিপি যেভাবে চাইছে, হ্যাঁ, বা ছাত্ররা যেভাবে চাইছে। এই ধরুন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময় কি হলো, আপনার সরকারি বুলডোজার চলে আসলো। এটা কখনো হয়? হ্যাঁ, সরকারি বুলডোজার চলে আসলো এবং তারা বাদ যাবে। তাহলে এই যে সিরিজ অফ ইভেন্টস, এটাতে একটা স্পষ্ট যে এই এনসিপি একটা গভর্নমেন্ট ব্লেসড একটা অর্গানাইজেশন এবং তারা মনে করতেছে এই যে তারা কিন্তু কনফিডেন্ট যে যেহেতু আমরা দাবি তুলছি এই নির্বাচন কমিশন, মানে এই দাবিও পূরণ হবে বলে আপনি মনে করছেন? না, এটা তারা মনে করতেছে, আমার মনে হয় না কালকে থেকে আর এইভাবে মানে নির্বাচন কমিশন গঠন বা নির্বাচন কমিশনের অন্যান্য সিদ্ধান্ত বা তাদের দাবি দেওয়ার পক্ষে সিদ্ধান্ত, সেগুলোর ক্ষেত্রে ঠিক আছে। এখন তাহলে এই কমিশনের বিরোধিতা করা, বিএনপি দলীয় কার্যালয় বলা, পদত্যাগ দাবি চাওয়ার কারণ কি? এই কমিশন তো বলছে যে তারা ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নিচ্ছে। তো আপনি যখনই বলতেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এইটা তো বিএনপির সাথে ইয়ে করতে, সিনক্রোনাইজ করতেছে। বিএনপি তো মানে যদি সেটা কি তারা বিএনপির পক্ষ নেয় বলছে না, এটা মনে করতেছে আপনার এনসিপি তো চাচ্ছে যে সংস্কার, ফুল সংস্কার না করে বা বিচার টিচার না হওয়ার পর নির্বাচন হবে না। তার মানে এটা কোনোভাবে ডিসেম্বরের আগে না। এখন বিএনপি বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও, নির্বাচন কমিশনও বলতেছে ডিসেম্বরের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তাইলে বিএনপির দাবির সঙ্গে নির্বাচন কমিশনের যে মনস্তত্ত্ব সেটা কোয়েনসাইড করতেছে না, তো ফলে এটা বিএনপি হয়ে গেল। নির্বাচন কমিশন যদি বলতো যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত কিংবা এই স্বৈরাচারের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন আমরা, সেটা তো নির্বাচন কমিশনের এখতিয়ার না। না, ওরা যদি স্বপ্রণোদিত হয়ে বলতো। এইখানে শুনেন, এইটা এখতিয়ার ফিখতিয়ার বাংলাদেশে কিছু নাই, এগুলি এখতিয়ারের বাইরে গিয়া বহু লোকে বহু কথা বলে। এগুলি যেমন এই যে কি বলে আমাদের প্রেস সেক্রেটারি বলতেছেন, ওনারা নাকি সব কিছু করার জন্য ম্যান্ডেট পাইছেন। মানে ভাবেন একবার আর কি, আপনি ঘরের চাবি আরেকজনের কাছে দিয়ে দিবেন, এইটারও ম্যান্ডেট আছে আপনার মানে চিটাগাং পোর্টের কথা বলতেছি আর কি। হ্যাঁ, এটারও আপনার ম্যান্ডেট আছে, করিডোর দিয়ে এটা আপনার ম্যান্ডেট আছে। আপনার 5 অগাস্ট যে হাসিনার যে পতন হইল, এই কি মানে তখনকার ইটা কি ছিল, লক্ষ্যটা কি ছিল? একটাই তো লক্ষ্য, সেটা ওই সরকারকে বিদায় করা। হ্যাঁ, হাসিনা থাকতে পারবে না, এইটাই তো কথা। ওইখানে কি এইসব ছিল, এই সংস্কার ছিল, এই করিডোর ফুট, ওই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর অধীনে সবকিছুকে ফেলছে। এটা তো এই কমিটমেন্ট তো ছিল না। 5 অগাস্টের আগে যদি একটা যদি ইয়ে থাকতো যে এই
এই যেমন 3 জোটের রূপরেখা, আমরা এরশাদ পতনের আগে একটা রূপরেখা দেখছিলাম না, যে এরশাদের পতন হলে এই হবে। তো এইবার তো সেরকম চাটা, তো হঠাৎ করে এক দফায় চলে গেল, কোটা বিরোধী আন্দোলনটা হঠাৎ করে এক দফায় চলে গেল না, হঠাৎ চলে গেল, তো কেউ বুঝতে না বুঝতেই তো এটা পিকে উঠে গেল আন্দোলন, তাই না, এবং পতন হয়ে গেল। তো এখন এত কিছু হচ্ছে কেন? মানে এটা হাসিনার বিরুদ্ধে মেইন অভিযোগ কী ছিল? যে এইটা নন রিপ্রেজেন্টেশনাল গভর্নমেন্ট, পাবলিকের ম্যান্ডেট নাই, এই নিয়ে একটা পাবলিকের ম্যান্ডেট ওলা মানে দল, সে তারপরে গুম খুম দুর্নীতি সহ আরো এগুলো ওগুলো তো আছেই, ওগুলো তো মেইন যেটা আর কি গণতন্ত্র হরণ, এটাই তো ছিল মেইন। হ্যাঁ, গুম খুন এগুলি তো মানে গণতন্ত্রহীনতার এটা সাইড এফেক্ট, তাই না? তো এখন সেটা হঠাৎ করে পিকে উঠে গেছে এবং উনি পড়ে গেছেন। তো এখন বের হচ্ছে সব, যে এখন এইটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করতে হবে। কেন বাবা? মানে ওই দলটি তাদের বাস্তবতা এবং অবস্থানের প্রেক্ষিতেই দাবি দাওয়া, পক্ষ বিপক্ষ, সমর্থন, বিরোধিতাগুলো করছে। আপনার কাছে ফিরবো আজিজ ভাই। নির্বাচন কমিশন বিএনপি দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এবং নির্বাচন কমিশনাররা বিএনপির মুখপাত্র হয়েছেন, 3 জন উপদেষ্টাও বিএনপির মুখপাত্র হয়েছেন। এই সরকার তো গঠিত হয়েছে মূলত এখন এনসিপিতে যারা আছেন বা আন্দোলনকারী শক্তি বা আন্দোলনকারী নেতৃত্বের সাথে ডক্টর ইউনূসের পরামর্শক্রমে, এবং তাদেরই সরকার বলা হয়। ডক্টর ইউনূসও বলছেন যে তারাই তাকে নিয়োগ দিয়েছে। এর ভিতরে এত বিএনপি কোত্থেকে আসলো? ধন্যবাদ আপনাকে। আমি কামাল ভাইয়ের সাথে কিছু কথা যুক্ত করি। দেখেন, এদেশে কোর্ট বড়, আদালত বড়, না এনসিপি বড়, নাকি নির্বাচন কমিশন বড়? কোর্টের অর্ডার হয়েছে, ইলেকশন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে, এখানে এনসিপি কি, উপদেষ্টা কি, এলজিআরডি মিনিস্ট্রি কি? ওটা বাস্তবায়ন হবে। সহজ কথা, যদি আইনের শাসন চান। এটা একটা মব ভায়োলেন্স, ভাবছে যে জোর করে এরে নামাই, এরে খেদাই, এরে ধাক্কাই। আর ছাত্ররা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দায়ী। 8 থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত কাউকে একবারও বলে নাই বাবারা ক্লাস করো, সরকারও চলো। ক্লাস করাবে না। বিজ্ঞানের যুগে এই যে 8 বছরের ব্রেন ড্রেন মানে গ্যাপ তৈরি করে দিল বিজ্ঞানের যুগে, এই দেশটা কোথায় 1.5 কোটি লোক বিদেশে থাকবে? প্রবাসী তো লোক যাবে না। এদেশের শিক্ষা ব্যবস্থায় এতগুলো সংস্কার কমিশন করছে, শিক্ষার সংস্কার কমিশন নেই। এশিয়ার মধ্যে সবচাইতে শিক্ষা খাতে বাজেট কম। এই শিক্ষা আমি নিজেও লিখেছি যে এই শিক্ষা, আমাদের যে শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থা 4র্থ শিল্প বিপ্লব অর্থাৎ বিজ্ঞানের যুগে একদম অচল, একদম অচল, ফুল স্টপ। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি আগেও বলেছি, এটা কিন্তু বাংলাদেশের সরকার না, এটার নাম দিয়েছি আমি বিদেশি সরকার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 4টা দেশের নাগরিক এবং এই উপদেষ্টা পরিষদ এবং ওনার সহযোগী 17 জন আছে বিদেশি নাগরিক। আমাদের প্রেস সেক্রেটারি বলেছেন যে এগুলো ঠিক না, প্রমাণ চাচ্ছেন না। উনি একমাত্র প্রেস সেক্রেটারি গুহার থেকে বেরোইছে। আপনারাও চিনত না, আমারও চিনত না, কামাল ভাইরাও চিনত না, আমরাও চিনতাম না। হঠাৎ করে এসে আপনাদের ওনার মুখে কোনোদিন হাসি দেখছেন? কোনোদিন হাসি দেখেন নাই। এই সরকারের পতন ঘটবে অল্প কয়েকদিনের মধ্যে। পতন এই লোক কিন্তু বিদেশ পাড়ি জমাবে। পতন ঘটবে কিভাবে? ঘটবে এটা বলতেছি। আপনি ইতিমধ্যে লাখখানেক টাকা পাচার হয়ে গেছে, লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। বলে পাচার হয় তো পাচার করার অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছেন, বলে ফিরে আনার চেষ্টা করছে। পাচার হয়ে গেছে, পাচার হয়ে গেছে নতুন করে এই সরকারের আমলে পাচার হয়ে গেছে। এখন এই সরকারের আপনার দেখেন না, এপিএস 2টা ধরা খাইছে, হয়েছে না? ওই যে ছাত্র, আমরা বলছিলাম আগে সালমান রহমান দরবেশ, ছাত্র দরবেশ বেরোয় গেছে। প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে একটা করে ছাত্র বসিয়ে দিছে। রেলওয়েতে 3টা ইন্টারমিডিয়েট পাস ছাত্র ওখানে নিয়োগ দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারা সব রেলওয়ের জায়গা টাকা সব লিস্ট দিয়ে টিকিট ফিকিট ব্ল্যাক করে রেলওয়েকে অচল করে দিচ্ছে। তো এখন এই জন্যেই দেশটা কিন্তু কোনো দিকে ঠিক নাই। আপনি দেখেন, বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে আগামী বছর আমাদের জিডিপি গ্রোথ হবে 3.3%, অর্থাৎ আমরা দুর্ভিক্ষে যাচ্ছি। 3.3% করোনার সময়ের চেয়েও কম। 3.3% জিডিপি বাংলাদেশে হয় নাই। হ্যাঁ, 74 সালেও এর চেয়ে বেশি ছিল।
যেখানে না খায় মানুষ মারা গেছে। হ্যাঁ, দ্বিতীয়টা আছেন ইয়েন ভিত্তিক লোন নিছে $7.5 বিলিয়ন। এখন ডলারের দাম বাড়াতে এটা হয়ে গেছে $12 বিলিয়ন। আপনি আমাদের এই সরকার, আপনার আওয়ামী সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে উন্নয়নশীল দেশে যাবে, এরা এই দেশ এটা এন্ডোর্স করছে। এখন আপনার সিদ্ধান্ত নিয়েছিল না, পরে আবার পক্ষে নিয়েছে, পরে আবার নিছে সামনের বছরে উন্নয়নশীল দেশে যাবে, জিএসপি সুবিধা বাদ, এবং প্রত্যেকটা লোনের ইন্টারেস্ট বাড়বে। হ্যাঁ, 2 আসেন গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় আসেন 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। এরপরে আসেন স্টারলিংক, গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট? এটা গ্রামীণ ফোন। এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল, গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে। হ্যাঁ, সবগুলো ব্যাংকের নিচে। গ্রামীণ দরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন, ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিছে তার কিন্তু দারিদ্রতা বিমোচন হয়নি। তার ঘর বাড়ি, ছাগল ভাড়া সব বিক্রি করতে হয়েছে। হ্যাঁ, নাটক দেখায় দেখেন, লোন ছাড়াইছে, লোনের ছাড়াইছে দেখেন। আচ্ছা, গ্রামীণ ট্রাস্ট করেছেন, গ্রামীণ মেডিকেল করেছেন, গ্রামীণ ম্যানপাওয়ার এক্সপার্ট করছেন, আবার গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করতে পারবেন। আবার ইউনিভার্সিটি, করিডোর, পোর্ট, এই সব কিছু। করিডোর পোর্টের আগ পর্যন্ত আপনি যে তালিকা দিলেন এগুলো সবই তো হচ্ছে গ্রামীণ সংশ্লিষ্ট। অর্থাৎ এই পুরো দেশটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবসায়িক ক্ষেত্র বানাইছে, এবং ওনার ব্যক্তিগত ইন্টারেস্ট ছাড়া। প্রথম কথা হচ্ছে ওনার কিন্তু 6 মাসের জেল ছিল। ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলাও ছিল। উনি দায়িত্ব নিছেন, নৈতিক কারণে দায়িত্ব নিতে পারেন না, উনি সরকার প্রধান সেজেছেন, পরে মামলা উড্র হয়েছে। ওনাকে তো ছাত্ররা টেলিফোনে কইছে, আদালত করেছে, কিন্তু উনি তার আগে ওনার দণ্ড থাকতেই উনি চিফ অ্যাডভাইজার হয়েছেন। সবাই চেয়েছে, হ্যাঁ সবাই চেয়েছে, তাহলে কোর্টও নাই, আদালতও নাই, আদালতে উনি তো দণ্ডিত। উনি নৈতিক কারণে আমি বলছি উনি হতে পারেন, উনি বিশ্ববিখ্যাত লোক, হ্যাঁ উনি হতে পারেন, হয়েছে তো। ওনার দুর্নীতি মামলা উনি বসে সব উড্ড করে নিছে। এখন এই জন্যে এই যে ছাত্ররা যখন যে দাবি, কামাল ভাই বলছে, যখন যে দাবি করে সব মব ভায়োলেন্সের মতো। আচ্ছা, এই মব ভায়োলেন্স আর মুভমেন্ট দুটো কি একাকার হয়ে যাচ্ছে? মুভমেন্ট তো গণতান্ত্রিক অধিকার, একই রকম দেখা যাচ্ছে, কিন্তু মব ভায়োলেন্স হচ্ছে হাসনাত আব্দুল্লাহ দেখবেন হাত উঁচু করে একদম মাস্তানের মতো, এই হচ্ছে পলিটিশিয়ান। হ্যাঁ, তারপরে দেখেন একজনের ওই যে আপনার 2013 সালে 5ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চে বানাইছিল না শাহবাগে, ইমরান এইচ সরকার ছিল তার নেতা, ওখানে খাবার দাবার বাথরুম সব কিছু দিছে। হ্যাঁ, এরপরে যখন আইন বদলায় গেছে, ওই যে কাদের মোল্লার ফাঁসির অর্ডার হয়েছে, ওটা শেষ। এরাও ডক্টর মোহাম্মদ ইউনূস এইটাকে ব্যবহার করতেছে, এই ছাত্রদেরকে ব্যবহার করে এই জেনারেশন 8টা জেনারেশন উনি শেষ করে দিছে। এদের কোনো লেখাপড়া হবে না। 8টা জেনারেশন, 8টা, 8, 9, আর ইউনিভার্সিটি 6টা। এই যে আসিফ ভুইয়া যে সিটি কর্পোরেশনের অফিস দখল করে আছে, হ্যাঁ হেতে খাদায় এখন ঢুকতে পারছে না, কত 8 দিন ধরে। হ্যাঁ, এখন ঢুকতে পারছে না, হেতে দখল করে আছে। হেতে মাস্টার্স পাস করছে, হ্যাঁ পাস করলেন নাই কেন? হেতে তো আগে দেখলাম একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন, ভর্তি পরীক্ষা দিয়েছে, ওখানেও মব ভায়োলেন্স দিয়ে সার্টিফিকেট লয়ে নেব, সার্টিফিকেট লইল। এখন শোনেন, এইটা জাতির জন্য অসহ্য হয়ে গেছে, অনেকেই কথা বলতে পারে নাই। আমি কিন্তু বলেছি এটা একটা আন্তর্জাতিক সরকার, এটা আমাদের দেশের সরকার না, এটা আমাদের দেশের জাতীয় নিরাপত্তার দায়িত্বে আছে বিদেশি নাগরিক। তিনি আজকে সংবাদে বলেছেন যে তিনি আমেরিকান নাগরিক না। আরে ভাই, এটা কেবল ওই যে আল জাজিরায় যে তথ্য দিছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ব্যান, তিনি বলেছেন অক্সফোর্ডে খুঁজছেন, ওনার রহমান পাওয়া যায়, আর একটা পাওয়া যায় না। উনি ওখানে কি করছে জানি না, নাম বদলায় কি করছে আল্লাহ জানে। হ্যাঁ, তো এই জন্যই বলছি এখন করলে তো হবে না।
উনি 1000 কি 180 জন রোহিঙ্গা নিবে, কার সাথে কথা বলছিল উনি? না, ওনারাই বলছে পাঠানোর মতো বাস্তবতা নাই এখন। করিডোর দেওয়ার কার সাথে করতেছে? আপনার জান্তার সরকার চেয়েছে। হ্যাঁ, করিডোর নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আচ্ছা, করব। যাই হোক, জি। এখন শোনেন, এখন জাতি পুরো অসুস্থ হয়ে পড়ছে একদম, যে অবস্থা। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান সব কিছু পদদলিত। এখন এই জন্য গতকাল আপনার 3 বাহিনীর চিফের সহ আমরা আজ ওই আলোচনাটা আসবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমাদের সাথে আজকের অতিথি জনাব মাহবুব কামাল এবং জনাব এম এ আজিজ। কামাল ভাই, প্রথম আলোচনাটা আরেকটু টানতে চাই। এনসিপির নেতা বলছিলেন যে এই কমিশনের অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না, তারা তো নির্বাচনের যোগ্য কি হয়েছে, নিবন্ধন তো পায় না এখনো। দ্বিতীয়ত বলছে যে নির্বাচন হতেই দেবে না। এখন তাদের তো অনেক শক্তি আছে, সরকারের সমর্থন আছে এবং নিজেদেরও অনেক সমর্থক আছে সারা দেশে। তারা যদি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, সেটি কি নির্বাচন যারা দাবি করছে তাদের সাথে এক ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করবে? না, আপনি এর আগে বলছিলেন যে মব থেমে যাবে। না, আজিজ ভাই খুব চেতে আছে, আমি একটু ঠান্ডাভাবে বলি। সেটা হলো যে, না, আপনি যে বললেন যে তাদের সমর্থন আছে, এইটা মানে কি, মানে আপনার মেজারিং রডটা কি, মানে কিভাবে বললেন যে সমর্থন আছে? এটা একটা মেজারিং রড লাগবে না? সরকারের একটা ব্লেসিংস আছে। হ্যাঁ, সরকার অ্যাজ অ্যান অর্গানাইজেশন তাদের। আপনি দলের সমর্থক, আমরা তো বিভিন্ন কর্মসূচিতে দেখি তাদের অনেক সমর্থক। অনেক সময় অন্য দলের লোকজনও সেখানে অংশ। না, অন্য দলের লোকজন, যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের বেলায় তাদের সাথে অনেকে ইসলামিক আরো 5-6টা দল যুক্ত হয়েছে, কিন্তু মানে অ্যাজ এ সিঙ্গেল পার্টি এনসিপির কি অত সমর্থন আছে আপনি মনে করেন? আজকে শুনেন, এই নির্বাচন কমিশনের এনসিপির যে জমায়েত হয়েছে আর ইশরাকের মেয়রশিপের জন্য যে জমায়েত, কোনটা বড়? না, এটা বড় এবং এটা টানা চলছে, চাই না? তো বড় দল, এটা বড় দল না। এনসিপি তো শুনেন, এনসিপি তো দিন দিন লুজিং ইটস পপুলারিটি। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। হ্যাঁ, নানা কারণে এটা হচ্ছে, এটা একটা প্রমিজিং দল ছিল, মানে একটা প্রতিশ্রুতিশীল দল ছিল, কিন্তু নানা কারণে, এই যে যেমন ধরেন যে এই যে থানা থেকে ছাড়িয়ে আনলো এনসিপির একজন বড় নেতা, হ্যাঁ, এইটা মানুষ কি ভালোভাবে নিছে আপনি বলেন? তাদের পপুলারিটি নষ্ট হয় নাই? নিশ্চয়ই নষ্ট হয়েছে। তো এইভাবে ধীরে ধীরে ওই যে কি বলে, বিন্দু বিন্দু জল হতে একটা মানে বড় হয়ে গেছে আর কি। এবং বিভিন্ন জায়গায় তাদের যে এই গত 9 মাসে তাদের যে আধিপত্য, এই আধিপত্য কিন্তু মানুষ মেনে নেয় নাই। এবং তার মধ্যে আবার দুর্নীতির খবরও বেরিয়েছে নানা রকম। এগুলিতে মানে আমি তো বলি যে ভোট কিন্তু অন্য জিনিস। ভোট আর এই শোডাউন, এই দুইটা ডিফারেন্ট জিনিস। এটা এনসিপি যদি মনে করে যে আমরা একটা কী বলে শক্তিশালী দল, আমরা ভোটে জিতবো, এইটা একবারে দে আর লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস। ভোটের সাথে এটার মানে শোডাউনের কোনো সম্পর্ক নাই। একটা উদাহরণ দিয়ে 91-এ আওয়ামী লীগের মিছিল মিটিং বিএনপির চাইতে 3 গুণ 4 গুণ হয়েছে। সবাই ভাবছি আমরা 220টার উপরে পাবে, আপনার নিশ্চয়ই খেয়াল আছে। ওরা মন্ত্রিসভা গঠন করে ফেলছিল। সাইলেন্ট ভোটে বিএনপি জিতে গেল, তাই না? তো ফলে কার জনসভা বড় হয়েছে, কার মিছিল বড় হয়েছে, কার কণ্ঠ গগনভেদী, ইট লিটল ম্যাটার। ওটা তো একটা ব্যারোমিটার। কোনটা? মানে জনসভাগুলোতে মানুষের অংশগ্রহণ, এটা তো একটা। শুনেন, অংশগ্রহণ ছিল। আপনি এক সময় ছিল যখন এই রাজুতে আয় বললে হাজার হাজার ছাত্র চলে আসতো, ছিল তো, আমি বলতেছি না। এর মধ্যে তো হাসনাত আব্দুল্লাহ ডাকে অনেক মানুষ এসছে। কোন এই যে যমুনায় যে সবশেষ বিক্ষোভটি হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আরে ওইটা তো অনেক বিশেষ করে ইসলামপন্থী দলগুলো তো যুক্ত হয়েছে ওখানে। এটা তো এনসিপি না, এরা এনসিপির কয়জন ছিল? আর এনসিপিতে তো এখন নানা রকম, এই যে আজকে দেখলাম, কালকেই তো বোধহয় দেখলাম যে একজনকে কারণ দর্শানোর নোটিশ দিছে। হ্যাঁ, তারপরে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলতেছে, দলই তো ঠিক নাই। তো ফলে আর শুনেন, গ্রামের মানুষের কাছে না এগুলি বলে তো কোনো লাভ নাই। গ্রামের মানুষের কাছে দল আসলে 4টা, ঠিক আছে? একটা বিএনপি, একটা আওয়ামী লীগ, একটা জাতীয় পার্টি, একটা জামাত। জাতীয় পার্টি এখন নাই। জাতীয় পার্টি এটি এত বছর ছিল, কিন্তু অভ্যুত্থানের পরে বাস্তবতা বদলে গেছে না?
হ্যাঁ, বাস্তবতা বদলেছে আপনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে এটা মেজারিং রডটা কি? না, নির্বাচন হলে পরে সেটি একটা প্রমাণ দেখা তাই না? যাবে, কিন্তু তাই না? এখন ধরেন যে এই বিএনপির ভোট অ্যারাউন্ড 40%। হ্যাঁ, আমরা যেটা আগে দেখছি, আমরা যদি 2008-এর বা 2001-এর নির্বাচনের দেখি, সেগুলো তো ফেয়ার নির্বাচন হয়েছে, তাই না? তো সেটা যদি দেখি তাহলে আমরা দেখতেছি যে এই অ্যারাউন্ড 40%, কখনো 30-35 এরকম মধ্যে আছে। এখন 5ই আগস্টের ঘটনার পরে, এই অভ্যুত্থানের পরে বা দীর্ঘ 16 বছরের আমি দুঃশাসন বলি, দুঃশাসনের ফলে আওয়ামী লীগের মানে ভোট কমছে আপনি মনে করেন? মানে খুব ড্রাস্টিক্যালি কি কমছে? মানে 16 বছরের যেসব অপরাধ তার কারণে কিছু লোকের ভোট কমবে না? অবশ্যই কমছে। যারা একেবারে অন্ধ, না অবশ্যই না, এখানে অবশ্যই কমছে। অবশ্যই এটা কত পার্সেন্ট কমছে সেটা নির্বাচন না হলে তো বাংলাদেশে শুনেন, বাংলাদেশে আপনারা যারা দল করে বা যারা দলীয় সমর্থক, আমি তো একটা টক শোতে বলছিলাম যে পৃথিবীর সব জায়গায় খারাপ কথা বললেই রেটিং কমে, ভোট কমে, একটা ফাউল কথা বললেই। বাংলাদেশে যদি কোনো একটা পার্টির সমর্থক যদি দেখে তার নেতা প্রস্টিটিউশন থেকে বের হচ্ছে, সে ওখানেই ভোট দিবে, মানে এত রিজিড বাংলাদেশের মানুষ। হ্যাঁ, তো ফলে কমছে কত পার্সেন্ট? আচ্ছা, এটা গেল একটা। আবার যে বাই ডিফল্ট ধরেন এই গভর্নমেন্টের ফেইলিওরের কারণে অনেকেই তো আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথাইজার হয়ে গেছে। এই গভর্নমেন্টের ফেলিওর কি আওয়ামী গভর্নমেন্টের ফেলিওরকে ঢেকে ফেলছে? হ্যাঁ, আওয়ামী গভর্নমেন্টের যেসব অপরাধ মানে বিগত 16 বছর, তা ঢাকে নাই। কিন্তু কথাটা হচ্ছে যে মানে 5ই আগস্টের পরে যে জিনিস, ধরেন কতগুলি জিনিস তো আওয়ামী লীগকে সারপাস করা একটু কঠিন, যেমন ধরেন গুম খুন, এগুলি তো আওয়ামী লীগ অনেক বেশি করছে, কিংবা ধরেন যে আর্থিক দুর্নীতি অনেক বেশি করছে। কিন্তু এই 9 মাসে যেটা দেখা গেছে, বিশেষ করে মব ভায়োলেন্স, মানুষের নিরাপত্তাহীনতা, তারপরে দুর্নীতি। দেখেন, আমি একটা টকশোতে বলছি যে এই আমলে মেগা দুর্নীতি হয় নাই। কেন হয় নাই? মেগা প্রকল্পই তো নাই। মেগা প্রকল্প থাকলে না আপনি মেগা দুর্নীতি করবেন। বা এখন যেসব দুর্নীতি হচ্ছে তো কোথাও না কোনো হচ্ছে, এই যে সেগুলো কি প্রকাশিত হচ্ছে বা প্রকাশ করার বাস্তবতা কি সব ক্ষেত্রে আছে? না, আপনি তো ধরেন যে মেইন স্ট্রিম মিডিয়া তো তেমন কিছু প্রকাশ করছে না, কিন্তু কতগুলি তো, যেমন ধরেন যে এই যে চিটাগাঙে যে এটা করলো, সেখানে তো এটা জানাই গেল যে ওখানে যে খরচ হয়েছে পদ্মা সেতুতে যে পরিমাণ টাকা লাগছে ঠিক একই পরিমাণ টাকা। তাই তো মানুষ তো এটা তো সবাই জেনে গেছে, তাই না? তো ডিফারেন্সটা তো দেখতেছে না মানুষ, ডিফারেন্স তো দেখছে না। তারপরে ধরেন যে ছোটোখাটো ঘুষ দুর্নীতি এগুলি প্রকাশ হয়েছে না, অনেক প্রকাশ হয়েছে তো না। দুজন উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, দুদক তদন্ত করছে। আমি বলছি কতগুলি মানে বিষয় আছে যেগুলি আপনি এটাকে কি বলে এম্পেরিক্যালি ভ্যালিডেট করতে পারবেন না, কিন্তু বিশ্বাসযোগ্য। যেমন ধরি আমি বলি, যেমন ধরেন যে বসুন্ধরা যে নির্বিঘ্ন থাকলো, এটা কি এমনি এটা ধারণা করা হয়, কিন্তু প্রমাণিত কি? হ্যাঁ, আপনি শুনেন, এইটা হয়েছে কি, মানে আকাশে চাঁদ উঠছে সবাই দেখছে, এখন আপনি বলতেছেন যে পঞ্জিকা দেখতে হবে, মানে আপনি ডকুমেন্টেড চাচ্ছেন আর কি। দেখতেছি তো চাঁদ, আবার তো পঞ্জিকা দেখার দরকার নাই, তাই না? না, বা এই যে অভ্যুত্থানকারী ছাত্র নেতা বা এনসিপির অনেক নেতার অনেক কিছু নিয়ে একটা তো প্রমাণিত, তার পেছনে তো এরকম ব্যবসায়ী না একটা তো হয়েছে যে 50 লাখ টাকার চেক, ওই যে কি বিকেএমই হাতেম আলী নাকি, ওটা তো ছবি আসছে, চেক হস্তান্তর হচ্ছে, তাই না? তো তার চেয়ে বড় কথা যে এই যে মানে রূপায়ণ টাওয়ারে বিশাল অফিস, তারপরে এই যে তাদের শান শওকত, গাড়ি, অমুক তমুক, হ্যাঁ, এই যে এগুলি কোত্থেকে আসতেছে? এগুলি কি এমনি সবাই কি এমনি দিয়ে দিচ্ছে? মানে কি বলে যে কবে ক্ষমতায় আসবে তারপরে তার কাছে হয় ভালোবেসে দিচ্ছে, না হয় ভয় দিচ্ছে, না হয় রিটার্ন পাওয়ার, হ্যাঁ, কোনো না কোনো, হ্যাঁ, ভালোবেসে দিচ্ছে, এটা অথবা এই মুহূর্তে বেকায়দায় আছে তাদেরকে দিয়ে, না ভালোবেসে দিচ্ছে। আই ডোন্ট বিলিভ বাংলাদেশে ভালোবেসে দিচ্ছে না, অনেকগুলো না ভালোবেসে কেউ কাউকে কিছু দেয় না, এই মানে মেটেরিয়ালি কিছু দেয় না। ভালোবেসে আলিঙ্গন করে, ভালোবেসে কপালে চুমু খায়, ভালোবেসে মেটেরিয়ালি কিছু দেয় না মানুষ, তাই না? নিজেদের রক্ষা করার জন্য হয়তো হ্যাঁ দিছে। এখন
সবচেয়ে কথা হচ্ছে যে মানে কি বলে যে এই যে আপনি বলতেছেন যে সমর্থন না সমর্থন, আমি তো বলি যে মানে বিএনপির যে সাংগঠনিক শক্তি প্লাস হচ্ছে যে পপুলার ভোট যেটা আমি বলি, সেটা তো এনসিপির চাইতে কয়েক গুণ বেশি। না, সেটা অনেক অনেক গুণ বেশি, এটা ধারণা করাই যায়, নির্বাচনে আমরা বুঝবো। কিন্তু এনসিপি কি বিএনপির নিয়ারেস্ট পার্টি, এরকমটা কি আমরা এখন দেখছি? বা এনসিপি কি বিএনপির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হবে নির্বাচনে? এটা তো না, এনসিপির চেয়ে তো জামাত অনেক স্ট্রং। সেটাই বলছি, তো আপনি এনসিপির চেয়ে জামাত অনেক স্ট্রং। জি আজিজ ভাই, একটু আসি, এই পার্টটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম দুপক্ষেরই পদত্যাগের দাবি। এই পক্ষের 5 নির্বাচন কমিশনার, 3 উপদেষ্টা, আবার এই পক্ষের আবার 2 উপদেষ্টা। তার মানে এই এনসিপি বিএনপি কি এখন মুখোমুখি এবং পাল্টাপাল্টির জায়গাটা চলে গেছে? যেটা মাহবুব ভাই বলছিলেন যে এনসিপি বিএনপি কি প্রতিদ্বন্দ্বী যদি আমরা রাজনৈতিক দল এবং শক্তি বা সমর্থন হিসেবে দেখি? বিএনপি কখনো এনসিপিকে প্রতিপক্ষ মনে করে কোনো অ্যাকশনে যায় নাই, কিন্তু এনসিপি কিন্তু বহুবার ওপেন বিএনপির সমালোচনা করেছে প্রতিপক্ষ হিসেবে। বিএনপি তো এনসিপির সমালোচনা করে, হ্যাঁ করে কম, আমিও যেমন করছি। জি, এখন ঘুষ খাইলে বলবো না? সব মিনিস্ট্রিতে একটা করে নাবালক পোলাপান বসায় দিয়েছেন, তারা চুরি করতেছে, বলবো না? আপনি মিরপুরে খাল উদ্বোধন করেন, রেড কার্পেট বিছায়, বলবো না? 6 দিনে হেলিকপ্টার দৌড়ান 18 বার, এটা বলবো না? হ্যাঁ, V8 গাড়িতে চড়ে টকশোতে আসেন, বলবো না? সময় টিভিতে সেট চেনেন আপনি, এখন সব সেট বের করে দিছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ছেলেরা প্রেস ক্লাবে গিয়ে এই সমন্বয়করা লিস্ট দিয়ে বলছে এরা ফেসিবাদের দোসর, তাদের মেম্বারশিপ নাই। অ্যাক্রিডিটেশন কার্ড সারা বাংলাদেশে, পৃথিবী কোথায় আছে? সব সাংবাদিকের এক লটে অ্যাক্রিডিটেশন কার্ড চলে যায়, এটা সমন্বয়কারীরা। তো সব অপকর্ম তো এরা করছে। এই যে পাটোয়ারির কথা বললেন, এই পাটোয়ারি একবার কিন্তু বলেছিল আমরা সেনানিবাস ঘেরাও করব। আমি কিন্তু বলেছিলাম যে সেনাবাহিনীকে ট্রেনিং কিন্তু চুমা খাওয়ার জন্য দেওয়া হয় না। সেনাবাহিনী হচ্ছে এই জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তৈরি করা হয়, এবং তারা হচ্ছে দেশের গর্ব। আপনি যান, ঘেরাও করেন, একটাও ফেরত আসতে পারবেন না। ওরা গুলি বোঝে, ওরা চুমা খাওয়া বোঝে না। এখন দেশটাকে এমনভাবে অস্থির করে ফেলা হয়েছে, এই যে আপনি যে বললেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান, একমাত্র আদালত ইলেকশন কমিশন সম্পর্কে কিছু বলতে পারে, সরকারও নয়। সরকার তাকে সহযোগিতার ক্ষেত্রে নাটবল্টু টিপতে পারে, কিন্তু সরকারও নয়। ইলেকশন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান। আপনি সেই ইলেকশন কমিশনের পদত্যাগ চান কয়েকটা বাচ্চা ছেলে, বলেন আপনি দেখি কয়জন গেছেন? পয়লা বৈশাখে আপনি যে বললেন যে জরিপ কোথায়, পয়লা বৈশাখে মঞ্চ সাজায় বসেছিল, এবং তারা যে মঞ্চে যে কয়েকজন ছিল ফটো সাংবাদিক আর তাদের সমর্থক নিয়ে ওই কয়েকজন ছিল। হ্যাঁ, এটা হলো একটা ব্যারোমিটার মাপার। 2 হচ্ছে যে আজকে আপনিই বলছেন যে ইশরাক হচ্ছেন ঢাকাবাসী, অর্থাৎ পুরন ঢাকার কিছু লোক গেছে, বিএনপি না, কিন্তু বিএনপি না, ইশরাকের সমর্থকরা গেছে এখানে, আর পুরা এনসিপি যা ঘেরাও করছে, আপনি মাপেন। আর যেটা বললেন ওই যে 11 তারিখে যে এই যে আওয়ামী লীগ যে হলো, কার্যক্রম নিষিদ্ধ হলো, সেদিন কিন্তু এনসিপির ওই হাসনাত ছিল, আবদুল্লাহ হাসনাত, আর 2-1 ছিল, পরে যা জয়েন করছে। জামাত থেকে শুরু করে সব ইসলামিক দল ছিল ওখানে। এর আগে ইসলামিক পন্থীরা খেপলো কেন? কারণ নারী সংস্কার কমিশন করেছিল, যেটা তাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই, এই জন্য সব জায়গায় ওখানে যোগ দিয়ে আওয়ামী লীগরে এই যে বললো, দেখেন না, ঠান্ডা পানি দিছে, ওখানে 144 ধারা ব্রেক করছে, তাদের তো পরে নাই। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেছে, দেখেন না, গরম পানি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, কত কিছু ফুটাইছে। এখানে আমি একটু ইন্টারভিউ করি। এখানে বাংলাদেশে এখন হচ্ছে কি জানেন, বর্তমান সময়ে মানে কে দোষী এবং কে নির্দোষ এইটা তার কর্মফল দিয়ে বিচার হয় না, তার প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কি, দ্যাট ডিটারমিনস সে সরকারের দৃষ্টিভঙ্গি নাকি কোনো একটি পক্ষ কিভাবে জিনিসটা, ওটা একই কথা, এক্সিকিউট করে। যেমন ধরেন এই যে নুসরাত ফারিয়া,
একই জিনিস তো করলো তিশাও, মানে যে অভিনয়, তাই না? কিন্তু নুসরাত ফারিয়া হয়ে গেল দোষী আর তিশা তাকে তো অভিনয়ের জন্য ধরা হয় না, এই আন্দোলনে হত্যার জন্য টাকা দিয়েছে, এটা তার বিরুদ্ধে অভিযোগ। এইটা কি ইন্টারোগেট করা হয়েছে তাকে কি ইন্টারোগেট যে হত্যাকাণ্ডের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে, ওই সময় তিনি দেশেই ছিলেন না। আচ্ছা, তাকে যখন এয়ারপোর্ট থেকে যে ধরে আনলো, আইনার তো তাকে সরাসরি এসে নিয়ে গেল, তাই না? তাকে কি ইন্টারোগেশন করা হয়েছে যে আওয়ামী লীগের সাথে তার কানেকশনটা কি, বা সে কি করছে না করছে? না, জামিন নিয়েও বেশ ঘটনা ঘটেছে, আদালত জামিন পরে দেবে সিদ্ধান্ত, তারপর পরের দিনই দিয়ে দিল। বোঝা যায় যে এই বিষয়গুলোর পেছনে নিশ্চয়ই কোনো, এবং এইটা কি কোনোদিনও বিশ্বাসযোগ্য যে নুসরাত ফারিয়া হত্যা প্রচেষ্টার সঙ্গে যুক্ত? সে এরকম অভিযুক্ত আরো বহু মানুষের বিরুদ্ধে এসেছে, যেগুলো একেবারেই হাস্যকর বলে নিউ মার্কেটে একটা হকার বানা গেছে। আচ্ছা শুনেন, আমার কথা হলো বেক্সিমকোর সালমান রহমান, এটা ঠিক, শেয়ার মার্কেট লুট থেকে অনেক অপরাধ আছে, আইনমন্ত্রীর অনেক অপরাধ আছে, আপনি সেই অপরাধে বিচার না করে সেই খুনের আসামি বানালেন কেন? তার মানে যে কোনো মানুষের বিরুদ্ধে খুনের মামলা দেয়া তার আসল অপরাধকে ঢাকা কিনা, সেই প্রশ্ন কিন্তু উঠছে। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, তখন আমরা এই করিডোর নিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে আলোচনা করব। আশা করছি এবার আপনাদের ফিরে এসে সাথে পাবো। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি জনাব এম এ আজিজ এবং জনাব মাহবুব কামাল। ভাই, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে মিয়ানমারের রাখাইনের যে করিডোর দেওয়া নিয়ে যে রাজনৈতিক অঙ্গনে আলাপ আলোচনা হচ্ছে, এগুলোকে তিনি গুজব বলেছেন। তার বক্তব্যটা বলি একটুখানি। মানবিক করিডোর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা, এখানে কাউকে সরানো হচ্ছে না। যেটা করা হচ্ছে তাতে এখানে ত্রাণ সামগ্রী ও উপকরণ অন্য রুটে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। জাতিসংঘ আমাদের এতটুকু বলেছে পণ্যটি বাংলাদেশের সীমান্ত দিয়ে রাখাইনে নেওয়ার জন্য। যদি বাংলাদেশের ভিতর দিয়ে রাখাইনে নিয়ে যায়, সেটাকে কি আমরা করিডোর বলবো না? না, প্রথম কথা, উনি তো অন প্রিন্সিপাল বললেন যে করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি কারোর সাথে। তাহলে জাতিসংঘ মহাসচিব কার সাথে আলোচনা করেছেন? সেটাই এখন কথা হচ্ছে। এবং একটা ধরিয়ে দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তিনি বলছেন পররাষ্ট্র উপদেষ্টা নাকি এটা স্লিপ অফ টাং হয়েছে। এরকম একটা বক্তব্য কি করে? হাস্যকর। তাদের কথা মানে বলে শেষ করা যাবে না। আচ্ছা, এটা হয়েছে কি জানেন, এইটা আর্মির অ্যাটিটিউডটা দেখে খলিলুর রহমান তার স্ট্যান্ড চেঞ্জ করছে। আজকে খলিলুর রহমান যা বলেছেন এর মধ্যে কি কেমন স্পষ্ট বার্তা পান নাকি স্পষ্ট না? আমি একেবারেই শুনেন, আমি কোনো কিছু কি সরে আসা, হ্যাঁ, অস্বীকার করা কোনটা, নাকি একরকম বিভ্রান্তি তৈরি করা? খলিলুর রহমান সাহেব যা বলেছেন আজকে করিডোর নিয়ে, না, খলিলুর রহমান সাহেব উনি আর্মির যে অ্যাটিটিউড এই করিডোরের ব্যাপারে, ইভেন চিটাগং পোর্টের ব্যাপারে, সেইটা দেখে উনি থমকে গেছেন। ঠিক আছে, কিছু ঘটেছেন কি? হ্যাঁ, এটা একবারে মানে এটা কি বলবে, আনসিস্টেমেটিক রিট্রিট। কোনো সিস্টেমেটিক রিট্রিটও না, এটা হাস্যকর রিট্রিট। ওয়ারফেয়ারে তো আপনার রিট্রিটটা সিস্টেমেটিক হইতে হবে, ওটা তাও না, কি সব বলে আর কি। যাই হোক, এখন কি ঘটনাটা ঘটলো হলো, আমি কিন্তু ওই কি বলে যে শুধু অনুমানের উপর ভিত্তি করে কথা বলি না, আমি নিশ্চিত হয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে যে আর্মি টোটালি আপনার করিডোর এবং চিটাগং পোর্টের ব্যাপারে একেবারেই রিজিড, যে এই দুইটা একটা আনইলেক্টেড গভর্নমেন্ট এটা করতে পারবে না, এবং এটা ইলেক্টেড গভর্নমেন্ট করতে হবে। এমনি স্টেট কাট, হ্যাঁ, কী ল্যাঙ্গুয়েজে সেটাও কিন্তু আমি বলতে পারি। যাই হোক, অদূরে যাচ্ছি না। এখন আর্মি যে এই যে দেখেন 5ই আগস্টের যে বিজয়, এইটার পিছনে কি আর্মি চিফের কোনো ভূমিকা ছিল না? নিশ্চয়ই, এটা সারা দেশের মানুষ দেখেছে। হি ওয়াজ হি ওয়াজ কি বলে যে মানে মোস্ট সিগনিফিক্যান্ট স্টেক হোল্ডার, এবং তিনি বলছিলেন যে আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন, ইনি কিন্তু বলছিলেন হি ইজ কমিটেড টু দ্য নেশন। তো কিন্তু দেখা গেল এই 9 মাসের যে কার্যক্রম বর্তমান সরকারের, তাতে উনি ভাবছেন আর কি 2-4 দিন আগে বা আরও আগে, যে কি আমি বললাম যে আমার উপর আস্থা রাখতে, এই যে মব যা ভায়োলেন্স, এই যে অরাজকতা, এই যে তো এটা কি মানে কি হচ্ছে? তারপরে উনি ফাইনালি ডিসিশন নিয়েছেন যে আসলে দিস থিংস ক্যানট গো এনিমোর, জাস্ট ফুল স্টপ। এবং উনি কতগুলি কথা বলছেন ইত্যাদি,
এবং এটাও বলছেন যে মব ভায়োলেন্স উইল নট বি টলারেটেড ওয়ান্স এগেইন। 2 নম্বর হচ্ছে যে এটা কি সেনা সদরের হ্যাঁ আলোচনায়? হ্যাঁ, আমি জেনেই বলতেছি আমি। আরেকটা হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে হবে এবং মানে 1 জানুয়ারি ইফ নট আর্লিয়ার ইলেক্টেড গভর্নমেন্ট শুড টেক ওভার। 1 জানুয়ারি মানে ইফ নট আর্লিয়ার মানে কি, আপনার ডিসেম্বরের মধ্যেই করতে হবে, তাই না? 1 জানুয়ারি বেশি যাওয়া যাবে না। তো এই জিনিসগুলি উনি যে বললেন, অনেক বিরক্ত হয়ে, অনেক সহ্য করে, অনেক মানে কি বলে যে দেশের যে দুর্দশা দেখে, হ্যাঁ, আফটারঅল তো সেনাবাহিনীতে একটা প্যাট্রিয়টিক ফোর্স ভাই, এটা তো মানে তাই না, একটা প্যাট্রিয়টিক ফোর্স। এবং আমি মনে করি যে ওয়াকার সাহেবের জাজমেন্ট খুবই ভালো, হিজ এ জেন্টলম্যান, আমি মনে করি। তার সম্পর্কে কে কি বললো আমি এর আগেও কিন্তু নানান কেওয়াস নিয়ে তিনি কথা বলেছিলেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা তিনি যে পেশেন্স দেখাইছেন আর কি, ক্যান্টনমেন্ট উড়াই দিব, তো এইটা কি না বলা হয়েছে আপনি বলেন, হ্যাঁ। এবং উনি খুব পেশেন্টলি জিনিসটা হ্যান্ডেল করছেন, হ্যাঁ, চুপচাপ ছিলেন আর কি। কিন্তু ওই যে বলে না যে মানে এটার কি বলে, এমন একটা পর্যায়ে আসে যখন আর পেশেন্স ধরে রাখা যায় না, হ্যাঁ। এমন একটা পর্যায়ে উনি আজকে এরকম একটা স্ট্যান্ড নিছেন। এবং আমার ধারণা যে কালকে থেকে হ্যাঁ ডেমোক্রেটিক আন্দোলন হবে। আমি মনে করি না যে ওয়াকার ইজ মানে হার্ট যে সে ডেমোক্রেটিক মুভমেন্টও সহ্য করবে না। ডেমোক্রেটিক হবে কিন্তু এই 9 মাস সেনাবাহিনী যে মাঠে আছে আইন শৃঙ্খলায় আপনার বেসামরিক বাহিনীগুলোকে সহায়তার জন্য, সেখানে কি যথেষ্ট পরিমাণে মানে সফল হয়েছে? না, সেনাবাহিনী তো চেষ্টাই করে নাই। সেনাবাহিনী তো প্রফেসর ইউনূসের টোন দেখে, মানে তার টেম্পারামেন্ট দেখে অ্যাক্ট করছে, তাকে খেপাইতে চায় নাই। একটা নোবেল লরিয়েট, একটা মানে কি বলে যে বিরাট পার্সোনালিটি ওরা লোক, হ্যাঁ, উনি চাচ্ছেন না যে এই জিনিসগুলি না হোক, হ্যাঁ। যেমন ধরেন যে 32 নম্বর ভাঙার সময় তো সেনাবাহিনী ছিল, তাই না? তারা তো বাধা দিয়ে তারপরে ফিরে আসছে তারা। ওর তো চিফ অ্যাডভাইজারের টেম্পারামেন্টটা সেনাবাহিনী জানে এবং তাকে হোস্টেল করতে চায় নাই, হ্যাঁ, ঠিক আছে, মানে দেখি না কি হয়। তো একটা পর্যায়ে গিয়ে তো আর ওই জায়গা ওইটা থাকলো না, ওই মানে এত লিমিট ক্রস করে গেছে, হ্যাঁ। এখন সেনাবাহিনী মানে আর্মি চিফ হ্যাড টু মানে রিঅ্যাক্ট, একটু গ্রেটার রোল প্লে করবে। হ্যাঁ, আমার ধারণা কালকে থেকে আনরুলি সিচুয়েশন অনেক কমে যাবে। এই যে আনরুলি, এই যে ললেসনেস, হ্যাঁ, এই যে মব ভায়োলেন্স, যেটা আমরা দীর্ঘ ওই যে মব ভায়োলেন্স আর মুভমেন্ট দুটো আবার একাকার না হয়ে যায় না, সেটা না। আমি মনে করি আর্মি চিফ ইজ ওয়াইজ এনাফ টু ডিস্টিংগুইশ বিটুইন এ লিগাল মুভমেন্ট অ্যান্ড মব ভায়োলেন্স। নিশ্চয়ই, এইটা আমি মনে করি হি ইজ ওয়াইজ এনাফ। নিশ্চয়ই, হ্যাঁ, এটা উনি বুঝতে পারবেন। নিশ্চয়ই। আজিজ ভাই, একদম শেষ পর্যায়ে চলে আসছি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে যে করিডোর নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য আছে কিনা। জবাবে তিনি বলেছেন, সেনা প্রধানের সঙ্গে এই বিষয়ে আমার বিস্তর আলোচনা হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে এই বিষয়ে কোনো মতপার্থক্য নাই। দেখেন, গতকাল 3 বাহিনীর চিফ সহ সিনিয়র আর্মি, এয়ারফোর্স, নেভি কর্মকর্তা উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। না, গতকাল একটা বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে হয়েছে, কিন্তু তারপরে মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। যে কোনো কারণে হোক, ইন্টারফারেন্স কারণে হোক, যে কোনো কারণে আজকে মিটিং হয়েছে এবং সেখানে এটা অনেক লিক হয়েছে ডিসিশন, কারণ এটাও তো এক ধরনের পাবলিক মিটিং এর মতো, তাই না? আর্মির পাবলিক মিটিং, সশস্ত্র বাহিনীর মিটিং হয়েছে। সেখানে মিটিংয়ের কয়েকটা সিদ্ধান্ত, কামাল ভাই কিন্তু বলেছে কয়েকটা সিদ্ধান্ত এসেছে, এটা কিন্তু ওই খলিলুর রহমানের কথার কারণেও খেপছে। খলিলুর রহমানের সাথে সেনা প্রধানের কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, কারণ তারা মনে করছিল উনি বিদেশি নাগরিকের কাছে কোনো জাতীয় গোপন তথ্য দেওয়া যায় না, উনি, যার ফলে ওনাকে কখনো কোনো প্রশ্রয় দেয় নাই কোনো কিছুতে। তিনি বলেছেন বিস্তর আলোচনা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় ইস্যুতে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে। অর্থাৎ এর অর্থ হচ্ছে জাতীয় নিরাপত্তার সাথে তো প্রথম সংশ্লেষ হচ্ছে সামরিক বা সশস্ত্র বাহিনী। তো এখন তাদের বক্তব্য হচ্ছে এই যে পোর্ট দেওয়া জাতীয় ইস্যু,
এই যে করিডোর দেওয়া জাতীয় ইস্যু বলা হচ্ছে যে খলিলুর রহমান এটার ব্যাখ্যা দিছে। প্রথম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তবে পররাষ্ট্র উপদেষ্টা, তবে কিছু শর্ত আছে, শর্ত মানলে আমরা এই শব্দটা করছিল। খলিলুর রহমান সাহেব বলল যে না, উনি স্লিপ অফ টাং, উনি স্লিপ টাং করেন না, এবং নীতিগত সিদ্ধান্তের কথা পরে কিন্তু প্রেস সেক্রেটারিও বলেছে। হ্যাঁ, প্রেস সেক্রেটারি বলেছে। আর উনি কিন্তু আপনার 180 জন রোহিঙ্গা পাঠানোর জন্য তালিকা করছে, 1,80,000 করছে, সেটা কিন্তু শেষ পর্যন্ত আর কিছু হলো না। কার কাছে দিবে? কয় পরিস্থিতি, কয় এখন পরিস্থিতি আপনি বোঝেন না, আপনি হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছেন, আপনি জানেন না, আপনি হার্ভার্ডে পড়ছেন, আপনার নাম খুঁজে পাওয়া যায় না, জুলকার নায়েক নাম খুঁজছে, তার তো হার্ভার্ডে নাম পাওয়া যায় না, রমান পাওয়া যায়, আগেরটা পাওয়া যায় না। আর্মিরা বসে সিদ্ধান্ত নিয়েছে পরিষ্কার, ফুল স্টপ, কোনো জাতীয় ইস্যুতে কোনো কথা বলা যাবে না, পরিষ্কার। দেখেন শব্দগুলো আমি বাংলায় লিখেছি যাতে আপনারা বোঝেন। নো করিডোর বিজনেস, পরিষ্কার ঘোষণা। সরকার সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে। স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মর্যাদা ভুলণ্ঠিত করতে দেওয়া হবে না, বলছে না? 71 মানি না, হ্যাঁ, এসব কইছে না? এগুলো জাতীয় পতাকা সঙ্গীত পড়া যাবে না, বাধা দিছে না? এগুলো এখন বুঝেন ঠেলা। তারপরে বলছে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হইতে হবে। তারপরে বলছে যে সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় থাকুন। মনে রাখেন, তাদেরকে বলা হয়েছে সেনা প্রধানের নির্দেশের অপেক্ষায় রাখুন। সেনাবাহিনী আর কোনো মব ভায়োলেন্স সহ্য করবে না, ফুল স্টপ, কোনো কথা চলবে না। 1 তারিখে ডিসেম্বরের 30 তারিখের ভিতরে নির্বাচন না হলে এটার মিন করে আর্মি উইল টেক ওভার, পরিষ্কার ঘোষণা। সুতরাং এই দেশের সিচুয়েশনে আমরা আর্মি টেক ওভার করুক এমন চাই না, তেমনি ইউনূস সরকার যেভাবে দেশটাকে ক্রাইসিসে ফেলে দিছে তাতে এছাড়া আমাদের কোনো বিকল্প নাই। সুতরাং আর্মি আমাদের জাতীয় প্রতীক, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। এখন স্বাধীনতা বিপন্ন দেশের জাতির মেরুদণ্ড শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জাতিকে উদ্ধার করতে এখন সেনাবাহিনীর দরকার। এবং সেনাবাহিনী বলছে আপনি যায়েন, এরপরে যায়েন। কামাল ভাই বারবার বলছে, কালকে বলেন যে যান না, সেনাবাহিনী নিবাস ঘেরাও করতে যান না। ওই যে পাটোয়ারি আরেকবার কইছিল না, আমি বলছিলাম না, যান না, পেট বরাবর ফুটায় দিবে। সেনাবাহিনীকে কোনো চুমু খাওয়ার ট্রেনিং দেওয়া হয় না, সেনাবাহিনীকে হত্যা করার ট্রেনিং দেওয়া হয়। আপনি যান, সেনাবাহিনীর কাছে যান না, এখন তো ডেকে আনলেন তো, সেনাবাহিনী যান। আরে ভাই, সেনাবাহিনী হইলেই খারাপ? সেনাবাহিনী আমার ভাই না, বন্ধু না? চার্চিলকে, বিশ্বের বড় বড় বহু, জিয়াউর রহমানকে আপনি বলেন, বিশ্বের যত নামকরা গণতান্ত্রিক ব্যক্তি আছে, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, তাদের ভিতরে সেনাবাহিনীও আছে। সুতরাং আমাদের দেশে এখন যে অবস্থা, এই ছাত্রদেরকে যে জায়গায় নিয়ে গেছে ডক্টর ইউনূস, তাতে আমাদের দেশে বেলোভেলেন্ট ডিক্টেটর দরকার, তাছাড়া এই দেশকে ঠিক রাখা যাবে। অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ, অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে ছিলেন বা পরে যুক্ত হয়েছেন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামী রবিবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।